দিল্লিতে বৈঠকে টিম ইন্ডিয়া 24-এর মহাসংগ্রামে কংগ্রেসও কিন্তু হাল ছাড়ছে না। সহযোগী বাড়াতে আসরে শরদ পাওয়ার বেশ কয়েকজন শরিক নেতার সঙ্গেও যোগাযোগ করেছেন শরদ পাওয়ার। আরও কিছু দল অদূর ভবিষ্যতে ইন্ডিয়ায় সামিল হবে বলে গতকাল ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বৈঠকে যোগ দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি একটু রাজীবের কাছে যাব। রাজীব, এই যে ইন্ডিয়া জোট যদি সরকার গড়ার কথা ভেবেও থাকে, তাহলেও কিন্তু নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু বড়সড় ফ্যাক্টর। ইনারা ছাড়া আলাদা করে ইন্ডিয়া জোটের তো সেই সংখ্যা নেই। একদমই, দেখো ইন্ডিয়া জোটের হাতে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা থেকে তুমি যদি ভালো করে দেখো, তাহলে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যোগ দিলেও সেই সংখ্যাটা কিন্তু গিয়ে দাঁড়াবে 262-তে। অর্থাৎ 10টি সংখ্যা কিন্তু তখনও ঘাটতি থাকছে। সেক্ষেত্রে সেই নাম্বারটা আনতে গেলে আরো ছোটখাটো রাজনৈতিক দল যারা রয়েছে, আরো শরিক, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু একটা বিষয় যে তারা অনেকটা কাছাকাছি যেহেতু গিয়েছেন, তারা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই চেষ্টা নিয়েই কিন্তু আজকের আলোচনা। দেখো, আমার যেটা কথা বলে মনে হয়েছে যে তারা এবার ইন্ডিয়া জোটের নেতারা তারা বিরোধী শিবিরেই থাকার কথা সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সম্ভাবনা থাকছে। তার কারণ সরকারে আসার জন্য মাত্র যে কয়েকটি নাম্বার দরকার, সেই নাম্বারগুলি যাতে তারা পাওয়ার চেষ্টা করেন। এবং সেক্ষেত্রে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল রয়েছে। কারা সেই রাজনৈতিক দল হতে পারে সব্যসাচী? যেমন আমি একটু আগে বলছিলাম যে যদি শিবসেনার কথা ধরি, শিবসেনার যদি আসন সংখ্যা বাড়ে, কারণ আমরা জানি শিবসেনা ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে। এখন শিবসেনা উদ্ধব ঠাকরে এবং শিবসেনা একনাথ শিন্দে। সেই একনাথ শিন্দে শিবিরের যারা জয়ী হয়েছেন এবার লোকসভা নির্বাচনে, তাদের অনেকেই উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর। সেক্ষেত্রে তারা যদি যোগাযোগ করেন এবং তারা যদি আবার একেবারে একসঙ্গে মিলে যান, সেই সংখ্যাটা শিবসেনার বেড়ে যেতে পারে সেই জায়গা থেকে। আবার উল্টো দিকে যদি তুমি দেখো যে জিতন রাম মাঝির যে হাম, অর্থাৎ এটা হিন্দুস্তানি আওয়াম মোর্চা, সেই রাজনৈতিক দলের হাতে সিট রয়েছে। আবার এলজেপি অর্থাৎ লোক জনশক্তি পার্টি, সেই দল অর্থাৎ যেটা রামবিলাস পাসওয়ানের তার ছেলে চিরাগ পাসওয়ান যে দলটি চালান, সেই দলটি হাতে কয়েকটি সিট রয়েছে। এই রাজনৈতিক দলগুলোর ইতিহাস রয়েছে এর আগে সরকার অর্থাৎ এই এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার। শিবসেনা অনেক আগেই একেবারে দীর্ঘদিনের বন্ধুত্ব ছেড়ে তারা বিজেপির সঙ্গ ছেড়েছে। লোক জনশক্তি পার্টি রামবিলাস তিনি এর আগে বেরিয়ে গিয়েছেন, আমরা দেখেছি এর আগে। সেক্ষেত্রে রাজীব চন্দ্রবাবু নাইডুর কথা যদি বলো বা নীতিশ কুমারের কথা যদি বলো, দুজনেই কিন্তু মানে সংসদীয় রাজনীতিতে অত্যন্ত বরিষ্ঠ। কোয়ালিশন সরকার কিভাবে তারা চালাতে হয় ভালো করেই জানেন, এবং সেই জায়গায় থেকে কোয়ালিশন সরকারে থেকে নিজেদের জন্য কি আদায় করে নিতে হয় সেটাও খুব ভালো রকমের জানেন। আমরা নীতিশ কুমারকে দেখেছি বিজেপির সমালোচনা করতে। চন্দ্রবাবু নাইডু তিনি আমার 2019 সালের কথা মনে পড়ছে, যখন তিনি কঠোর সমালোচনা করছেন নরেন্দ্র মোদীর অগণতান্ত্রিক সরকার, এমনভাবে সমালোচনা করছেন। তাদেরকে নিয়ে সরকার গড়ার চেষ্টা হচ্ছে, সেখানে তো অনেক রকম অঙ্ক তো থাকে। আমি তোমাকে সঞ্জয় রাউতের কথা বলতে চাইব। কিছুক্ষণ আগেই তার বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে চন্দ্রবাবু, নীতিশ বাবু আছেন, চিরাগ বাবু, বাবুদের সরকার, আমরা এটা দেখে নেব, আমরা এটা নিয়ে মজা পাচ্ছি। তিনি বলেছেন জোর তোরওয়ালি সরকার। হ্যাঁ, একদমই। দেখো এই বিষয়গুলি সামনে আসছে। এই যে তুমি যেটা বলছিলে যে চাপে রাখা এবং তারা এই কোয়ালিশন সরকার চালানোর যে অভিজ্ঞতা রয়েছে এবং নিজেদের দাবি আদায় করে নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে, সেই বিষয়গুলি যেমন রয়েছে, তেমন একটা বিষয় সবসময় সব্যসাচী মনে রাখতে হবে যে রাজনীতি হচ্ছে সম্ভাবনাময় একটা সম্ভাবনার শিল্প। সেক্ষেত্রে সম্ভাবনা নতুন তৈরি হয়েছে এবং বিরোধীদের কাছে সম্ভাবনা কি রয়েছে সেইটা তারা খতিয়ে দেখবেন আজকে। এবং সেই সম্ভাবনায় একেবারে উল্টো শিবির, দুপক্ষই কিন্তু একেবারে যুযুধান। এখানে এনডিএ শিবির কিন্তু মোটেই বসে নেই। তাদের যাকে বলা হয় চাণক্য, বিজেপির চাণক্য যাকে বলা হয় অমিত শাহ, তিনি কিন্তু একেবারে লেগে পড়েছেন। তিনি ফোন ডায়াল করছেন, তিনি ডায়াল ঘুরিয়ে ফোন করছেন ছোট থেকে বড় মাঝারি সব নেতাদের, এবং শিবিরের সব শরিক যাতে জোটবদ্ধ থাকে সেই চেষ্টা তারা করছেন। এবং ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই এনডিএ শিবিরের বৈঠক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে এনডিএ শিবির। এটা বললে একেবারে ভুল এই মুহূর্তে হবে না, তার কারণ ইন্ডিয়া শিবিরের হাতে নাম্বার যেটা কম, সেটা অনেকটা কম। তার কারণ
তারা তাদের শুধুমাত্র কিন্তু নীতিশ কুমার। হ্যাঁ একদম রাজীব, আমি একটু নাম্বারটা তুমি যখন বলছো আমরা একটু সেই নাম্বারও দেখিয়ে দেবো, যেখানে ইন্ডিয়া জোট এখনো পর্যন্ত যে সংখ্যার জায়গায় রয়েছে সেই সংখ্যাটা কিন্তু সবাই মিলেও যদি সরকার করার চেষ্টা করে, আমি অবশ্যই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে বাদ রাখবো, কারণ ইতিমধ্যেই এনডিএর বৈঠক শুরু হয়ে গেছে, তারা বৈঠকে সামিলও হয়েছেন। 234টি আসন ইন্ডিয়া জোটের, কংগ্রেস যেখানে 99, সমাজবাদী পার্টি 37, তৃণমূল কংগ্রেস 29, অবশ্যই এই দুটো দল আগের বারের থেকে অনেক ভালো করেছে। এছাড়াও ডিএমকে 22, ইউবিটি শিবসেনা অর্থাৎ উদ্ধব ঠাকরে শিবসেনা 9টি, এনসিপি 8টি, এরপর আরজেডি এর যে সংখ্যা রয়েছে সেটাও কিন্তু খুব একটা বেশি নয়। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার গড়ার কথা ভাবনা চিন্তা যখন চলছে, তখন আরও যে সংখ্যাটা জোগাড় করার প্রয়োজন সেটা কতটা তারা জোগাড় করে উঠতে পারবেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। বেশ কিছু বক্তব্য এসছে এই নিয়ে, একটু আপনাদের শোনাবো। मेरा भारत महान है और देश का मिजाज जो है मोदी जी के खिलाफ रहा है, और हमें खुशी है कि देश के लोगों ने संविधान को बचाने के लिए मत किया, और जो तानाशाही रही है मोदी जी उनको सबक सिखाया गया। देखिए इस देश में देश के लोगों का जो मिजाज है वो नफरत की राजनीति पसंद नहीं करता, वो बेकार की बातें सुनना नहीं चाहता है, काम की मुद्दे की बात सुनना चाहता है। 10 साल में मोदी जी ने कोई हिसाब नहीं दिया, तो जनता ने उनको सबक सिखाया है। तो हम लोग सब लोग आज बैठक में यहाँ आए हैं, 6 बजे हम लोगों की बैठक है, और देखते हैं बैठक में क्या सभी लोगों का राय होगा। अभी हमको लगता है थोड़ा धैर्य रखिए, अभी देखते जाइए क्या क्या होता है। ये आपका नैतिक पराजय आपका हुआ है, आपको स्वीकार करना चाहिए। पहले ये आप मान्य करो कि मैं मनुष्य हूँ, मैं भगवान नहीं हूँ, लोगों ने मुझे भी हराया है। आप स्वीकार करो कि मैं मनुष्य हूँ, मैं भगवान नहीं हूँ। संविधान बचाने के लिए और इस देश में जो तानाशाही चल रही थी, ईडी, सीबीआई, इनकम टैक्स का जो दहशत, टेररिज्म चल रहा है, उसके खिलाफ अगर देश की जनता ने आवाज़ उठाया है अपने मत के अधिकार के माध्यम से, तो क्या उसको आप कंडेम करेंगे? हमको वोट मिला है और हम उनका स्वागत करते हैं, हम उनके आभारी हैं। ये एक बहुत भारी पिछले को धक्का है भाजपा को, और खासतौर से मोदी जी को, कि जो इतना घमंड से कहे जा रहे थे कि अब की बार 400 पार, और उनको अपनी बहुमत भी नहीं मिली जो 2014 में और 2019 में उनके पास था, वो भी आज हासिल नहीं कर पाए। तो उनके लिए एक बहुत बड़ा सेटबैक है। और दूसरी ओर से ये एक बहुत बड़ी उपलब्धि है कि लोग, देश के लोग और वोटर खास तौर से अपने देश के संविधान, देश के अंदर जनतंत्र और लोगों की जनवादी अधिकार और रोज़मर्रा ज़िंदगी की समस्याओं को हल करने के लिए वो ये वोट डाला, और इसका अब कदर करनी चाहिए सरकार जब बनेगी। ये बहुत बड़ी उपलब्धि है आज इस चुनाव का। एक बहुत भारी सेटबैक है मोदी जी के लिए, उनके एजेंडा के लिए, आरएसएस के एजेंडा के लिए। तो जहाँ तक मोदी जी की गारंटी का सवाल है, मोदी जी की गारंटी चली नहीं। अभी बीजेपी को कोलिशन सरकार को ही चलाना पड़ेगा, फिर हमें देखना पड़ेगा कि मोदी जी कोलिशन चला सकते हैं कि नहीं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।